আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 3য় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, রাজবাড়ির চিত্র রহস্য। আজ থাকলো অন্তিম পর্ব। বারিন সিনহা হত্যা রহস্যের তদন্ত চলাকালীন কর্নেলের ড্রয়িং রুমে বসে কর্নেল ও জয়ন্তের মধ্যে কথাবার্তা চলছে। তারপর, আপনি যদুগড়ে হয়তো অনেকবার গেছেন, কারণ সেখানকার রাজবংশের কুমার বাহাদুর আপনার বন্ধু। যদুগড় অঞ্চলে নিশ্চয়ই অনেক ঘোরাঘুরি করেছেন। ওখানে কি কোথাও বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ লক্ষ্য করেননি? কর্নেল হাসলেন। ভগ্নাংশটা তুমি নিমেষে সমাধান করে ফেললে। এমন কি হতে পারে না? বিহারে তো বহু জায়গায় বৌদ্ধদের কীর্তিকলাপের নিদর্শন ছড়িয়ে আছে। কর্নেল কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ডোরবেল বাজল। তিনি অভ্যাস মতো হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে সবেগে প্রবেশ করলেন প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার। তিনি সোফায় বসে বললেন, মর্নিং কর্নেল স্যার। মর্নিং জয়ন্তবাবু। কর্নেল বললেন, কোনো সুখবর এনেছেন মনে হচ্ছে হালদার মশাই। হালদার মশাই মুচকি এসে বললেন, খবর একখান আনছি, তা সু কিংবা কু এখনো জানি না। তবে আগে ষষ্ঠী রাতের কফি খামো, নার্ভ চাঙ্গা করুম, তারপর সব কম। ষষ্ঠী হালদার মশাইকে দরজা খুলে দিয়েই তার জন্য স্পেশাল কফি তৈরি করতে গিয়েছিল। শিগগির সে কফি নিয়ে এলো। হালদার মশাই কফিতে চুমুক দিয়ে বললেন, ষষ্ঠী দাঁড়িয়ে আছে রেখে কর্নেল বললেন, ও বুঝেছি, তুই বাজার যাবি। ষষ্ঠী বললে, 8 ঘন্টা লেট হয়ে গেল, টাটকা মাছ আর পাবো কিনা কে জানে। কর্নেল উঠে গেলেন। বুঝলুম ষষ্ঠীকে বাজারের টাকা দিতে যাচ্ছেন। সেই সুযোগে আমি চুপি চুপি জিজ্ঞেস করলুম, কি খবর এনেছেন তার একটু আওয়াজ দিন না হালদার মশাই। হালদার মশাই চাপা স্বরে বললেন, জগদীশ বাবুর কাজ কামের হদিস পাইছি। কি হদিস শোনার সুযোগ পেলাম না। কর্নেল এসে গেলেন। ইজি চেয়ারে বসে তিনি চুরুট ধরালেন। তারপর বললেন, এবার আপনার খবরটা বলে ফেলুন হালদার মশাই। হালদার মশাই তেমনই চাপা স্বরে বললেন, জগদীশ বাবুর ব্রাবন রোডে ব্যবসার অফিস আছে। কিসের ব্যবসা? কর্নেলের প্রশ্নের উত্তরে হালদার মশাই আরো চাপা গলায় বললেন, নিলামের ব্যবসা। আজ সকাল 7টায় ওনার বাড়িতে আবার গেছিলাম। একটুখান মেকআপ করছিলাম। মাথায় পরশুলা আর দাড়ি গোপ ছিল, পরনে ধুতি পাঞ্জাবি। জগদীশ বাবুর গাড়ি বার হইয়া গেল। তারপর দেখলাম জয়ন্ত বাবুর বয়সী একজন ইয়াং ম্যান ওনার বাড়ি ঢুকতেছে। অমনি তারে গিয়া কইলাম, জগদীশ বাবুর লগে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। লোকটি কইল, তিনি তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। আপনি কে? কইলাম, আমি ভবানীপুরের এক জমিদার বাড়ির থেকে আইতাছি। আমার নাম রাখাল চন্দ্র বিশ্বাস। আমার কর্তামশাইয়ের টাকার অভাব, তাই উনি আমারে এখানে আইতে কইলেন। জগদীশ বাবু নাকি পুরানো মাল বেচা কেনার কারবার করেন। যুবকটি কইল, তাহলে আপনি দুপুর 1টা নাগাদ স্যারের অফিসে দেখা করবেন। আমি কইলাম, ঠিকানা? সে তার পকেট থেকে এই কার্ড খান বার কইরা আমারে দিল। বলে গোয়েন্দা প্রবর কর্নেলকে একটা কার্ড দিলেন। কর্নেল সেটা পড়তে পড়তে বললেন, ভদ্রলোক দেখছি পুরানো আসবাবপত্রের বেচা কেনা করেন। মহাবলী অকশন হাউস। অবশ্যই নিলামের কারবারিরা সুযোগ পেলে গোপনে প্রত্নদ্রব্যেরও ব্যবসা করেন। যাই হোক, আপনি একটা কাজের মতো কাজ করেছেন। যুবকটিকে তার নাম জিজ্ঞেস করেননি? করছিলাম। কইল, স্যারেরে কইবেন চঞ্চল সাহা আপনারে এই কার্ড দিচ্ছেন।
সে আরো কইল, আমি ওনার একজন এজেন্ট। আমি বললুম, কর্নেল, ভগ্নাংশটা আর তো তবে জটিল মনে হচ্ছে না। কর্নেল আমার কথার জবাব দিলেন না। হালদার মশাই বললেন, আমার সন্দেহ বারিন বাবু এই ব্যবসার লগে যুক্ত ছিল। আমি এখনো কইতাছি, জগদীশ বাবুই বারিন বাবুরে খুন করছেন। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, হালদার মশাই, আপনি এক কাজ করুন, এখনই মধুর বাবুর বাড়ি চলে যান, গিয়ে তাকে বলুন তার সঙ্গে আপনিও জাদুঘরে যাবেন। আপনার পরিচয় তো মধুর বাবু পেয়েছেন, আপনি এবার ওর দিদি নিরুপমার সঙ্গে দেখা করে আপনার আইডেন্টিটি কার্ড দেখিয়ে বলবেন, কর্নেল নীলাদ্রি সরকার আপনাকে মধুর বাবুর বিপদে সাহায্যের জন্য পাঠিয়েছেন। নিরুপমা দেবী যেন আমাকে ফোন করে কথাটা যাচাই করে নেন। আর একটা কথা, সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনার এজেন্সির কন্ট্যাক্ট পেপারে ওদের সই করিয়ে নিন। বলবেন আইনের স্বার্থে এটা করা দরকার। বুঝছি, কন্ট্যাক্ট পেপারে সই করলে মধুর বাবু আমার ক্লায়েন্ট হইয়া যাবেন। কোনো ঝামেলা বাদলে ওই কন্ট্যাক্ট পেপার আমার কাজে লাগবে। কথাটা বলেই তিনি যথারীতি বেরিয়ে গেলেন। আমি বললুম, তাহলে হালদার মশাই আর মধুর বাবু জাদুঘরে চলে যাচ্ছেন? কর্নেল একটু হেসে বললেন, অপেক্ষা করো, আমরাও জাদুঘরে যাব। তার আগে শুধু ব্যাকগ্রাউন্ডটা স্পষ্টভাবে গড়ে নিতে হবে। আমি জিজ্ঞেস করলুম, আচ্ছা কর্নেল, ওই 3টে ছবি সম্পর্কে কি কোনো চিন্তা ভাবনা করেছেন? উনি এখন চিন্তা ভাবনা করে লাভ নেই, ছবি 3টে দেখেই বোঝা যাচ্ছে কোনো রাজ পরিবারের ছবি। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর বললেন, প্রায় 9:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েই বেরিয়ে পড়ব। কোথায় যাবেন? এখন কোনো প্রশ্ন নয়, যথা সময়ে তুমি নিজেই জানতে পারবে। গাড়িতে স্টার্ট দিয়ে বললুম, কাল বিকেলে আপনি একা এই গাড়ি নিয়ে কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। কর্নেল বললেন, পুরাতত্ত্ববিদ ডক্টর সুবিমল চক্রবর্তীর কাছে। তোমাকে সঙ্গে না নেওয়ার কারণ ছিল, ডক্টর চক্রবর্তীকে তুমি নিশ্চয়ই চেনো। সেবার একটা দুষ্প্রাপ্য প্রাচীন লিপির অর্থোদ্ধারে। কথাটা মনে পড়ায় বললুম, ও সেই রাগী ভদ্রলোক, যিনি চেঁচিয়ে কথা বললে ভাবেন তাকে ঠাট্টা করা হচ্ছে, আবার আস্তে কথা বললেও ভাবেন তাকে ব্যঙ্গ করা হচ্ছে। কর্নেল হেসে উঠলেন, কাজেই বুঝতেই পারছো, তোমাকে আবার দেখলে উনি খাপ্পা হয়ে আমাকেও ভাবিয়ে দিতেন। তোমাকে বলেছিলুম, মনে পড়ছে? যারা কানে কম শোনেন তারা খুব সহজেই রেগে যান। ওহ, সে এক সাংঘাতিক অভিজ্ঞতা। আপনি না থাকলে ভদ্রলোক আমাকে বিনা দোষে লাঠি পেটা করে ঘর থেকে বের করে দিতেন। তো কালকে আপনি ওই বৌদ্ধ শিলটা ওর কাছে নিয়ে গিয়েছিলেন? ঠিক ধরেছ, ডক্টর চক্রবর্তীর মতে ওই শিলটা 3য় থেকে 4র্থ শতাব্দীর মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। তাছাড়া ওকে ম্যাপটাও দেখিয়েছিল। ওর মতে ম্যাপে যে ইংরেজি অক্ষরগুলো লেখা হয়েছিল তা কোনো শব্দের প্রথম অক্ষর। যাই হোক, গাড়ি চালাতে চালাতে কথা বললে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, দেখছো না এখন পিক আওয়ার শেষ হয়নি। কর্নেলের নির্দেশে আমি পার্ক স্ট্রিট দিয়ে ধর্মতলার মোড়ে যখন পৌঁছলুম তখন প্রচন্ড জ্যাম। একটু বিরক্ত হয়ে বললুম, আমরা যাচ্ছিটা কোথায় বললে কি আপনার মহাভারত অশুদ্ধ হবে? কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে সহাস্যে বললেন, না, তবে তোমাকে একটা চমক দেওয়ার ইচ্ছে আছে, কাজেই তুমি চুপ করে থাকো। এরপর সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে সোজা বিডন স্ট্রিটের মোড়ে পৌঁছল। কর্নেল ডাইনে বিডন স্ট্রিটে গাড়ি ঢোকাতে ইঙ্গিত দিলেন। কয়েকটা বাড়ির পর বাঁদিকের একটা গলির মুখে গাড়ি দাঁড় করাতে বললেন। তারপর গাড়ি থেকে নেমে বললেন, এখানে পার্ক করে রাখো, কোনো অসুবিধা হবে না। গাড়ি লক করে কর্নেলকে অনুসরণ করল। গলির ভেতর কিছুটা এগিয়ে দেখি ডান দিকে প্রাচীন আমলের একটা বিরাট দেউড়ি, তার ভেতরে তেমনি প্রাচীন একটা দোতলা বাড়ি। বাড়ির গড়নে ইতালীয় ভাস্কর্যের ছাপ স্পষ্ট। একতলা এবং দোতলায় মোটা মোটা থাম, লনের দুপাশে ফুলের সমারোহ। গেটে কর্নেলকে দেখা মাত্র একজন পেল্লাই চেহারার গুঁফো লোক
সেলাম দিয়ে বললে, আসেন আসেন কর্নেল সাহেব, আমার মালিক থোড়া আগে আমাকে খবর ভেজেছেন কি কর্নেল সাহেব আসবেন, তা আপনার গাড়ি কোথায়? কর্নেল বললেন, বেশিক্ষণ থাকবো না বলে গাড়ি গলির মোড়ে রেখে এসেছি। তা তুমি কেমন আছো রামলাল? রামলাল গেট খুলে দিয়ে বলল, আপকা কৃপা, আমি খুব ভালো আছি। এই সময় ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক গাড়ি বারান্দার তলা থেকে বেরিয়ে আমাদের দিকে হন্তদন্ত এগিয়ে এলেন। নমস্কার করে বললেন, রাজা বাহাদুর আপনার আসার কথা আমাকে বলেছেন। এতক্ষণে সত্যি চমকে উঠল, কারণ এই ভদ্রলোকের নাম অচিন্ত্যবাবু। তিনি কর্নেলের বাড়ি কয়েকবার গিয়েছিলেন। তারপরেই মনে পড়লো ভানুগড় রাজবাড়ি থেকে চুরি যাওয়া অমূল্য কিছু জুয়েলস কর্নেল উদ্ধার করে দিয়েছিলেন। সেই রহস্যময় কেসের সময় আমাকে আমার কাগজের কর্তৃপক্ষ ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলেন। অচিন্ত্যবাবু আমাকে চিনতে পেরেছিলেন। তিনি বললেন, নমস্কার নমস্কার জয়ন্তবাবু, তা আপনারা কি ট্যাক্সিতে এসেছেন? কর্নেল বললেন, না, আপনি তো জানেন আমার ছ্যাকড়া লাল রঙের ল্যান্ড রোভার গাড়িটা বেচে দেওয়ার পর জয়ন্তর উৎকৃষ্ট ফিয়াটেই আমি চাপতে অভ্যস্ত। জয়ন্তর ঘাড়ে চেপেই ঘুরি। অচিন্ত্যবাবু বললেন, কি আশ্চর্য, গাড়ি কি বাইরে কোথাও রেখে এসেছেন? কর্নেল বললেন, হ্যাঁ, কারণ রাজা সাহেবের সঙ্গে মাত্র কয়েকটা কথা বলেই আমরা অন্য জায়গায় যাব, গাড়ি ওখানেই থাক। অচিন্ত্যবাবু আমাদের গাড়ি বারান্দার তলা দিয়ে একটা প্রশস্ত হল ঘরে নিয়ে গেলেন। বনেদি রাজা জমিদারের বাড়ির এইসব হলঘর কর্নেলের সাহচর্যে অনেক দেখেছি। এটা তার ব্যতিক্রম নয়। দেয়ালে বড় বড় তৈলচিত্র, গোলাকার বিশাল শ্বেতপাথরের টেবিল ঘিরে সারবদ্ধ গদিয়াটা চেয়ার, ইতস্তত প্রকাণ্ড চীনা ফ্লাওয়ার ভাস এবং বিবিধ ভাস্কর্য সাজানো। এক পাশে আরামদায়ক সোফায় আমাদের বসতে বলে অচিন্ত্যবাবু কার্পেট বিছানো কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছিলেন। সেই সময় কুকুরের হাঁকডাক কানে এলো। আতঙ্কে দেখলুম দুটো প্রকাণ্ড বিদেশি কুকুরের গলায় চেন হাতে নিয়ে সিঁড়ির মাথায় ধপধপে সাদা ফতুয়া আর ধুতি পরে এক ভদ্রলোক আবির্ভূত হলেন। তার চেহারায় আভিজাত্য স্পষ্ট, গলার কাছে পইতে দেখা যাচ্ছিল। বুঝলুম তিনি ব্রাহ্মণ, এবং এও বুঝলুম তিনিই রাজা সাহেব। তার কণ্ঠস্বরও বেশ গম্ভীর। তিনি বললেন, অচিন্ত, এই বেয়াদব দুটোকে বেঁধে রেখে এসো, নইলে ওরা আমাদের কথাবার্তায় প্রবলেম বাঁধাবে। অচিন্ত্যবাবু কুকুর দুটোকে নিয়ে চলে গেলেন। তারপর রাজা সাহেব রেলিং ধরে নামতে নামতে সহাস্যে বললেন, টনি আর জনিকে সঙ্গে নিয়ে আসছিলাম কেন জানেন কর্নেল সাহেব? আপনাকে যেন ওরা একটু বকে দেয়। কথাটা বলেই তিনি হো হো করে হেসে উঠলেন। কর্নেল বললেন, গত রাত্রে আপনি তো আমাকে নিজেই বকে দিয়েছেন, কারণ আমি নাকি আপনাকে মন থেকে মুছে ফেলেছি। রাজা সাহেব সোফায় আমাদের মুখোমুখি বসে বললেন, তা বকেছি, কারণ আমার প্রিয় বন্ধু কর্নেল নীলাদ্রি সরকারকে যে দুষ্প্রাপ্য প্রজাতির ক্যাকটাসটা পাঠিয়েছিলাম তার প্রাপ্তি স্বীকার করেননি। কর্নেল কপালে একটা মৃদু থাপ্পড় মেরে বললেন, মাই গুডনেস, তাই তো, কিন্তু দোষটা আপনারই, সঙ্গে কোনো চিরকুট ছিল না। তাছাড়া আমি তখন বাড়িতে ছিলুম না, তাই পরে ওটার কথা ভুলে গিয়েছিল। কিন্তু রাজা সাহেব, আপনার তো উচিত ছিল একটা ফোন করে আমাকে জানানো। রাজা সাহেব বললেন, আলবাত ফোন করেছিলুম। আমি নিশ্চয়ই ফোন ধরিনি, কারণ আমি তখন বাড়িতে ছিলুম না। নিশ্চয়ই আমার পরিচারক ষষ্ঠীচরণ ফোন ধরেছিল। যাকে আপনার পাঠানো ক্যাকটাস বাড়ছে, চমৎকার ফুল ফুটিয়েছে। এবার কাজের কথায় আসা যাক, কারণ হাতে সময় কম। রাজা সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, আপনি না বললে আমি বুঝতে পেরেছি এই ভদ্রলোক আপনার তরুণ সাংবাদিক বন্ধু জয়ন্ত চৌধুরী। সাই দিয়ে আমি প্রতি নমস্কার করতেই তিনি আবার হো হো করে হেসে উঠলেন। আপনার আমি ভক্ত। সত্যি বলতে কি, কর্নেল সাহেবকে আমি আপনার চোখেই দেখি। কর্নেল বললেন, রাজা সাহেব আর নয়, এখনই উঠবো, কাজের কথাটা। বাধা দিয়ে রাজা সাহেব বললেন, কফি আসছে, আপনিই তো বলেন কফি নার্ভ চাঙ্গা করে। তাছাড়া কতদিন পর আপনার সঙ্গে বসে আমি কফি খাবো।
এও আমার জীবনের একটা আনন্দ। একটু পরেই অচিন্ত্যবাবুর সঙ্গে একজন পরিচারিকা কফির ট্রে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। তারপর সে কর্নেল ও আমাকে করজোড়ে প্রণাম জানিয়ে আবার দোতলায় উঠে গেল। রাজা বাহাদুর বললেন, অচিন্ত, তুমি নিজের কাজে যাও। অচিন্ত্যবাবু দোতলায় উঠে গেলেন। তারপর কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, কাল রাত্রে আপনাকে ফোনে যদুগড়ের রাজবাড়ির কেয়ারটেকার মধুর কৃষ্ণ মুখার্জির কথা বলেছি। যদুগড়ের কুমার বাহাদুর তো আপনার বেয়াই। মধুরবাবুকে আপনি অনেক বছর ধরেই চিনতেন। বিশেষ করে আপনি যখন ভানুগড়ে থাকতেন তখন শুনেছি আপনি প্রায়ই বেয়াই বাড়ি যেতেন। আমার প্রশ্ন, মধুরবাবু সম্পর্কে আপনার নিশ্চয়ই একটা ধারণা হয়েছিল, অর্থাৎ সে কি প্রকৃতির লোক আপনি নিশ্চয়ই টের পেয়েছিলেন। রাজা সাহেব বললেন, আরে সে তো এক বাবুর বাবু, সবসময় খুব সেজে গুজে থাকতো, সেন্ট মাখতো, কিন্তু তাকে তো আমার খারাপ বলে মনে হয়নি। আপনার বেআই মশাই কেন ওকে বছর 3 আগে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিলেন আপনি কি তা জানেন? রাজা সাহেব এবার একটু গম্ভীর হয়ে বললেন, রুদ্রনারায়ণ অর্থাৎ আমার বেআই মশাই গতবার কলকাতায় এসে আমার বাড়িতেই উঠেছিলেন। তার কাছে তত বেশি কিছু শুনিনি, তবে উনি বলেছিলেন মধুর রাজবাড়ি থেকে একটা অমূল্য প্রাচীন জিনিস হাতিয়েছে বলে তার সন্দেহ। জিনিসটা কি তা আপনাকে উনি বলেননি? রাজা সাহেব চাপা স্বরে বললেন, আমার বেআই মশাই বাবার বাতিক ছিল, পুরাদ্রব্য সংগ্রহ করে ব্যক্তিগত জাদুঘর বানানো। জানি পাতালের সেই গোপন জাদুঘর আমি দেখে এসেছি, কিন্তু জিনিসটা কি? আমাকে অবাক করে রাজা সাহেব বললেন, একটা খুব প্রাচীন বৌদ্ধ সিঁড়ি। তবে মধুরবাবুকে উনি হাতে নাতে ধরেননি, শুধু সন্দেহ হয়েছিল। তাছাড়া মধুরবাবু নাকি স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে প্রায়ই যাতায়াত করতেন বলে খবর পেয়েছিলেন। কর্নেল কফি শেষ করে চুরুট ধরিয়ে বললেন, অসংখ্য ধন্যবাদ রাজ সাহেব, আমি শুধু এই গোপন খবরটুকুই আপনার কাছে জানতে চেয়েছিলাম। রাজা সাহেব ব্যগ্রভাবে বললেন, বাই এনি চান্স আমার বেআই মশাই কি আপনাকে সেই হারানো সিলের সন্ধানে অনুরোধ করেছেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, না, আমি অন্য কেসের সূত্রে সেই হারানো সিলের কথা জানতে পেরেছি। যাই হোক, আপনাকে একটা অনুরোধ, আপনি যেন এ বিষয়ে আপনার বেআই মশাইকে কোনো কথা জানাবেন না। যথাসময়ে আপনি এবং আপনার বেআই মশাই সবই জানতে পারবেন, কিন্তু এখন যদি আপনি তাকে কিছু জানান তাহলে আমার সব চেষ্টা একেবারে ব্যর্থ হয়ে যাবে। আমি এবার আসি। রাজা বাহাদুর গম্ভীর মুখে দরজা অবধি আমাদের এগিয়ে দিলেন। তারপর আমরা গেটের দিকে চলল। কিছুক্ষণ পরে দুজনে গাড়িতে চেপে গাড়ি স্টার্ট দিল। কর্নেল বললেন, জয়ন্ত, আমার সঙ্গে আজ বেরিয়ে যা জানতে পেরেছো তা যেন খুনাক্ষরে অন্য কারো কানে না ওঠে। বললুম, কখনো কি আমি তেমন কিছু করেছি? করনি, কিন্তু তোমাকে সতর্ক করা দরকার আছে। এবারে কোথায় যাবেন? কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, ব্রাবন রোড। চলো, আমি শর্টকাটে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি। বললুম, আমার ধারণা আপনি জগদীশ প্রসাদ রাওয়ের মহাবলী অকশন হাউসে যাচ্ছেন। তুমি বুদ্ধিমান। তখন প্রায় 11:30 বাজে। অলি গলি রাস্তা ঘুরে আমরা ব্রাবন রোডে পৌঁছলাম। তারপর কর্নেলের নির্দেশে একটা পার্কিং এর জায়গা খুঁজে নিয়ে সেখানেই গাড়ি দাঁড় করালো। কর্নেল বললেন, গাড়ি লক করে এসো। রাস্তার ওপারে গিয়ে একটা গলির ভেতর কর্নেল ঢুকলেন। তারপর বললেন, এই বাড়িটাই মনে হচ্ছে। বাড়িটা 6 তলা, দোতলায় সাইনবোর্ড, মহাবলী অকশন হাউস। দোতলায় গিয়ে বারান্দায় কয়েক পা হেঁটে হলঘরের মতো একটা বিরাট ঘর চোখে পড়ল। ভেতরে অবশ্য মোটা মোটা থাম দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল নানা ধরনের সেকেলে আসবাবপত্র। হলঘরটার প্রথম দরজায় কোলাপসিবল গেট এবং সেটা তালাবন্ধ। কয়েক পা এগিয়ে আর একটা কোলাপসিবল গেট, কিন্তু সেটা খোলা। গেটের পাশে টুলে একজন বন্দুকধারী এবং উর্দি পরা লোক বসে আছে। বুঝলুম সে নিরাপত্তা রক্ষী। ভেতরে কোনো লোক দেখলুম না।
কর্নেলকে দেখে সম্ভবত বিদেশি ভেবেই রক্ষী উঠে দাঁড়িয়ে একটা সেলাম দিল। কর্নেল তাকে হিন্দিতে বললেন, জগদীশ প্রসাদ রাওয়ের সঙ্গে দেখা করতে চাই। সাহেবকে হিন্দি বলতে দেখে রক্ষী একটু অবাক হয়েছে মনে হচ্ছে। সে ইশারায় পাশে একটা ঘর দেখিয়ে দিল। সেই ঘরের দরজায় অবশ্য কোনো লোক নেই। ভেতরে ঢুকে দেখি একটা করিডোর আর সার সার কয়েকটা কেবিন। একটা কেবিন থেকে বেয়ারা গোছের একজন লোক বেরিয়ে এসে কর্নেলকে দেখে থমকে দাঁড়ালো। কর্নেল হিন্দিতে বললেন, মিস্টার রাওয়ের সঙ্গে দেখা করতে চাই। বলে তিনি তার হাতে নিজের নেম কার্ড গুঁজে দিলেন। লোকটা তখনই যে কেবিন থেকে বেরিয়েছিল সেই কেবিনে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 5 পরে সেলাম দিয়ে বলল, আপ লোগ আইয়ে। কর্নেলের সঙ্গে কেবিনে ঢুকে দেখলুম প্রকাণ্ড অর্ধবৃত্তাকার সেক্রেটারিয়েট টেবিলের ওধারে একজন তাগড়াই চেহারা টাই স্যুট পরা প্রৌঢ় ভদ্রলোক বসে আছেন। কর্নেল বাংলায় বললেন, আপনি কি মিস্টার জগদীশ প্রসাদ রাও? মিস্টার রাও খাঁটি বাঙালির মতোই বললেন, আগে আসুন, তারপর কি বলতে চান বলুন। আমরা দুজনেই পাশাপাশি বসলুম। তারপর কর্নেল বললেন, আপনার এই অকশন হাউসের নাম ডাক শুনেছি, তবে আমি সেজন্য আসিনি, এসেছি অন্য একটা কারণে। আমার এক আত্মীয় বারিন দত্ত আপনার বাড়িতে ছিল। মুহূর্তে মিস্টার রাওয়ের চোখ দুটো জ্বলে উঠল। আসতে বললেন, তাকে কেউ গত শুক্রবার রাতে মার্ডার করেছে। আপনি কি পুলিশের কাছে সেই খবর শুনে আমাকে কিছু জিজ্ঞেস করতে এসেছেন? কর্নেল বললেন, হ্যাঁ, বারিন আপনার বাড়িতে খুন হয়েছে তা জানি। আমি শুধু আপনার কাছে জানতে এসেছি তাকে কেউ খুন করার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার ধারণা। মিস্টার রাও সেরকম জ্বলন্ত চোখ পাকিয়ে বললেন, আমি জানতুম না সে একজন চোর। সে আমাকে বলেছিল পুরানো জিনিস কেনা বেচার ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। আমি যদি তাকে থাকবার জায়গা দিই তাহলে সে আমাকে আমার কাজে সাহায্য করতে পারবে। কিন্তু সে আমার অফিস থেকে 3টে দামি পোর্ট্রেট চুরি করেছিল। সেটা তার মৃত্যুর পর জানতে পেরেছি। কাজেই ওর সম্পর্কে আমি কোনো কথা বলবো না। আপনারা আসতে পারেন। কর্নেল উঠে দাঁড়িয়ে পা বাড়াতে গিয়ে হঠাৎ জগদীশ বাবুর দিকে ঘুরে বললেন, একটা জরুরি কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আশা করি আপনি সঠিক জবাব দেবেন। জগদীশ বাবু নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, জবাব দেওয়ার মতো হলে তবেই দেব। কর্নেল বললেন, আপনি কখনো আপনার ব্যবসার কাজে কি জাদুঘরে গিয়েছিলেন? জাদুঘর? কোন জাদুঘর? বিহারের জাদুঘর। জগদীশ বাবু একটু চমকে উঠলেন মনে হলো। তিনি বললেন, কেন? সেখানকার রাজবাড়িতে অনেক মূল্যবান জিনিস আছে। তা সব রাজবাড়িতেই থাকতে পারে। এবার কর্নেল একটু গম্ভীর কণ্ঠস্বরে বললেন, আপনি জাদুঘর রাজবাড়ির কেয়ারটেকার মধুর কৃষ্ণ বাবুকে কি চেনেন? আবার লক্ষ্য করলুম জগদীশ বাবু কেমন যেন বিব্রত বোধ করছেন। তিনি আস্তে বললেন, আমি তাকে চিনি না। কর্নেল তেমনি গম্ভীর কণ্ঠস্বরে বললেন, আমার কাছে খবর আছে আপনি তাকে চিনতেন এবং এখনো চেনেন, কারণ গত 3 বছর ধরে মধুরবাবু কলকাতাতেই আছেন এবং তিনি বারিনবাবুর ছেলেবেলার বন্ধু। তাই প্রায়ই আপনার বাড়িতে অর্থাৎ বারিনবাবুর কাছে যাতায়াত করতেন। জগদীশ বাবু এবার যেন নিস্তেজ হয়ে পড়লেন। তার হাবভাব একেবারে বদলে গেল। তিনি বললেন, আপনি কে? আপনার প্রকৃত পরিচয় কি? কর্নেল আগের মতো মেজাজে বললেন, আপনার কাছে একজন প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার হালদারের পিছনে আপনি কেন একজন খুনি দুর্বৃত্তকে লেলি দিয়েছিলেন? না, আপনি কিছু গোপন করার চেষ্টা করবেন না, আমি সবই জানি। আপনি কি সিবিআই অফিসার? আপনি আগে আমার প্রশ্নের জবাব দিন। মধুরবাবু সম্পর্কে আমি যা বলেছি তা ঠিক কিনা? জগদীশ বাবু একটু ইতস্তত করার পর বললেন, মধুরবাবু কিনা জানি না, একজন পেটে বলিষ্ঠ গড়নের প্রৌঢ় ভদ্রলোক বারিনবাবুর সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতেন। পোশাকে আশাকে তাকে সাধারণ লোক বলেই মনে হতো। গত শুক্রবার বিকেলে আপনি কি বাড়িতে ছিলেন? না, ব্যবসার কাজে বেরিয়েছিলাম। কখন বাড়ি ফিরেছিলেন? রাত 10টার পরে। বারিনবাবুর ঘরে তখন কি আলো জ্বলছিল?
অত লক্ষ্য করিনি। তাছাড়া রাতে বারিনবাবু মাতাল অবস্থায় থাকতেন, তাই তাকে এড়িয়ে থাকত। কর্নেল তাকে বললেন, আপনি আমাকে যেসব কথা বললেন, পুলিশ আপনাকে জেরা করলে যেন ঠিক তাই বলবেন। বলে কর্নেল শার্টের বুক পকেট থেকে একটা খুদে টেপ রেকর্ডার বের করে তাকে দেখালেন এবং বললেন, আপনি উল্টো কথা বললে বিপদে পড়বেন, কারণ এই যন্ত্রে আপনার সব কথা রেকর্ড করা হয়ে গেছে। আরো শুনুন, আপনি যদি মিস্টার হালদারের মতো আমাদের পিছনে গুন্ডা লেলিয়ে দেন, তার পরিণতি হবে ভয়ঙ্কর। আমাকে অবাক করে কর্নেল তার প্যান্টের পকেট থেকে তার রিভলভারটি দেখিয়ে বেরিয়ে এলেন। আমি তাকে অনুসরণে দেরি করলাম। এরপর রাস্তা পেরিয়ে আমার গাড়িতে ওঠার পর কর্নেল হেসে উঠলেন। বললুম, হাসছেন কেন? ব্যাপারটা তো খুব সিরিয়াস বলে মনে হচ্ছে। আপনি কি করে জানলেন যে মধুরবাবুর ও বাড়িতে যাতায়াত ছিল? কর্নেল বললেন, আন্দাজে বহুবার ঢিল ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পেরেছি, এবারও পারলুম, সেই জন্যই তো হাসছি। তাছাড়া সঠিক জায়গায় ঢিলটি লাগলে অন্য পক্ষের কি অবস্থা হয় তা তো নিজের চোখেই দেখলে। গাড়ি স্টার্ট দিয়ে যেতে যেতে বললুম, এবার নিশ্চয়ই বাড়ি? কর্নেল বললেন, অবশ্যই। যেতে যেতে বললুম, এ তো ভারী আশ্চর্য ব্যাপার, মধুরবাবু বারিনবাবুর কাছে প্রায়ই যাতায়াত করতেন, আপনি এমনটা কি করে অনুমান করলেন? সব অনুমানের মোটামুটি এক অস্পষ্ট ভিত্তি তো থাকেই। কর্নেল বললেন, ওটা আমার নিছক একটা অঙ্ক। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে, মধুরবাবু যে ঘটনাটার কথা বলে ব্রিফকেসটা নিয়ে গিয়েছিলেন, সেই ঘটনা একেবারে মধুরবাবুর বানানো। এখন এসব কথা নয়, বাড়ি ফিরে স্নানাহার করার পর বিশ্রাম দরকার। কেন? রহস্যের জটিল জট তো প্রায় আপনা আপনি খুলেই পড়েছে। কর্নেল টুপি খুলে মাথার টাকে হাত বুলিয়ে বললেন, জয়ন্ত, তোমাকে বহুবার যুক্তিশাস্ত্রে অবভাস তত্ত্বের কথা বলেছি। যা যেমনটি দেখছো তা সবসময় সর্বক্ষেত্রে তেমন নাও হতে পারে। রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে তুমি দেখবে দুটো লাইন যেন ক্রমশ কাছাকাছি হতে হতে একত্রে মিশে যাচ্ছে, কিন্তু ওটা তোমার দেখার ভুল। এরপর আর কথা চলে না। বাড়ি পৌঁছতে প্রায় 1:45 বেজে গিয়েছিল। স্নানাহারের পর খেয়ে নিয়ে কর্নেল ড্রয়িং রুমে তার ইজি চেয়ারে বসেছিলেন এবং চুরুট টানছিলেন। আমি যথারীতি ডিভানে চিৎপাত হয়ে ভাত ঘুমে চেষ্টা করছিল। একটু পরে লক্ষ্য করলুম কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করছেন। তারপর তিনি মৃদু স্বরে কার সঙ্গে কথাবার্তা বলছিলেন, বোঝা যাচ্ছিল না। এই অবস্থায় ভাত ঘুমের হাত থেকে আমার রেহাই ছিল না। সেই ভাত ঘুম ভেঙেছিল ষষ্ঠীর ডাকে। সাহেব! ষষ্ঠী সহাস্যে বলল, আগে দাদাবাবু, বাবা মশাই আপনার গাড়ি চুরি করেননি। লালবাজারের সেই পুলিশ বাবু, কি যেন নাম তার? নরেশ বাবু? আগে হ্যাঁ, লালবাজারের নরেশ বাবুই বটে। ওই যা, ছাদের বাগানে কাকের বড় উৎপাত। বলে সে হন্তদন্ত হয়ে চলে গেল। ততক্ষণে বুঝতে পেরেছি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর নরেশ ভদ্র এসে কর্নেলকে তুলে নিয়ে গেছে। তাহলে দেখছি রহস্যটা আবার অন্যদিকে মোড় নিল। কিছুক্ষণ পরে টেলিফোন বেজে উঠল। উঠে গিয়ে রিসিভার তুলে সাড়া দিলুম। হালদার মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো। দুষ্টুমি করে বললুম, আপনি কোথা থেকে বলছেন? জয়ন্ত বাবু নাকি? কর্নেল স্যার নেই? না, বেরিয়েছেন। আমি যদুঘর থেকে কইতাছি। আমি উঠছি সরকারি ডাক বাংলোতে, আর মধুরবাবু আছেন রাজবাড়িতে। একটু আগে মধুরবাবু টেলিফোনে আমারে কইলেন কুমার বাহাদুর তার ফিরে যাওয়াতে খুশি হয়েছেন, কিন্তু কুমার বাহাদুরের জামাই তাকে যেন থাকতে দিতে চান না, তাই তিনি এক বাল্যবন্ধুর বাড়িতে গিয়ে থাকবেন ভাবছেন। আমি তাই কইলাম, অপমান সহ্য কইরা অন্তত আরো একটা দিন থাকেন। আমি কর্নেল স্যারের ফোন করতেছি যাতে তিনি শিগগির আইসা পড়েন। বললুম, কর্নেল এলেই কথাটা বলছি, আর কোনো জরুরি কথা আছে? যদুগড়ের পশ্চিমে নদীর ধারে আদিবাসীরা বুনো আলুর খোঁজে মাটি খুঁড়তেছিল। সেখানে তারা একটা পাথরের মূর্তি দেখছে। সেই মূর্তি দেখার জন্য সেখানে সারাদিন খুব ভিড়। আপনি যাননি দেখতে?
না, কর্নেল স্যার আইলে ওনারে শিগগির আইতে কইবেন। হালদার মশাই লাইন কেটে দিলেন। আর প্রায় মিনিট 15 পরে কর্নেল ফিরে এলেন। তখন তাকে হালদার মশাইয়ের টেলিফোনের কথাটা বললুম। তিনি বললেন, আজ রাতের ট্রেনেই আমরা যদুঘর যাচ্ছি। একটু পরে ষষ্ঠী কফি আর স্ন্যাক্স দিয়ে গেল। ঘরের আলোও জ্বেলে দিল। কফি খেতে খেতে বললুম, লালবাজারের নরেশবাবু আপনাকে নাকি উঠিয়ে নিয়ে গিয়েছিল? শ্রীমান ষষ্ঠীচরণের শ্রীমুখের খবর তা বুঝতে পারছি। ব্যাপারটা বুঝতে পারছো জয়ন্ত? ষষ্ঠীও ক্রমশ গোয়েন্দা হয়ে উঠছে। বললুম, তা হতেই পারে, আপনি বলুন না ব্যাপারটা কি? ধূর্ত জগদীশ রাও লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টে ফোন করে আমার চেহারার বর্ণনা দিয়েছিল এবং সব কথা জানিয়েছিল। ভাগ্যিস ফোনটা ধরেছিলেন নরেশবাবু। তিনি ওকে আরো ভয় দেখিয়ে বলেছেন, আমি সত্যিই সিবিআই অফিসার। নিহত বারিনবাবু সম্পর্কে এখনো কোনো গোপন তথ্য থাকলে যেন পুলিশকে জানিয়ে দেয়। কিন্তু আপনাকে কোথায় নিয়ে গেছিলেন নরেশবাবু? জগদীশ বাবুর কথায় নরেশবাবু জেনে গিয়েছিলেন বারিনের হত্যাকাণ্ডের রহস্যে আমি নাক গলিয়েছি। তাই নরেশবাবু আমার কাছে জানতে এসেছিলেন কথাটা সত্যি কিনা। যাই হোক, সেই সুযোগে আমি ওর কাছে বারিনবাবুর পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেন্সিক তদন্তের ফলাফল জানতে চেয়েছিলাম। নরেশবাবু সঙ্গে কেস ফাইল আনেননি, তাই ওর সঙ্গে লালবাজারে গিয়ে সেই রিপোর্ট দেখে এলাম। রিপোর্টে কি দেখলেন বলতে আপত্তি আছে? না, গুলি করা হয়েছিল বারিনবাবুর কপালে আগ্নেয়াস্ত্রের নল ঠেকিয়ে। গুলিটা .32 ক্যালিবারের রিভলভার থেকে ছোড়া। ফরেন্সিক রিপোর্টে বারিনবাবুর হাতের মুঠোর কাঁচা পাকা চুলের গোছা পরচুলা নয়। তিনি আততায়ীর মাথার চুল খামচে ধরেছিলেন। খুনির মাথার চুলগুলো ছিল লম্বা। আর একটা ব্যাপার, নরেশবাবুর নিজের মনে হয়েছে খুনির রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল, তাই কেউ গুলির শব্দ শুনতে পায়নি। যাই হোক, লালবাজারে বসেই তোমার জন্য ট্রেনের ফার্স্ট ক্লাসের একটা স্লিপার বুক করতে বলেছি। তুমি তো জানো ইস্টার্ন রেলের সব অফিসারই আমাকে খানিকটা পাত্তা দেন। এবার কর্নেল কফিতে মন দিলেন। আমি জানি রিটায়ার্ড মিলিটারি অফিসার হিসাবে কোথাও ট্রেনে বা প্লেনে যেতে কর্নেলের পয়সা খরচ হয় না। তাছাড়া কেন্দ্রীয় সরকারের চোখেও উনি একজন ভিভিআইপি। আর 10টায় ডিনার সেরে নিয়ে কর্নেলের নির্দেশে তৈরি হয়ে নিল। মাঝে মাঝে কর্নেলের ডেরায় আমাকে কাটাতে হয় বলে আমার কয়েক প্রস্ত পোশাক আশাক এখানেই থাকে। আর যেহেতু আমি কর্নেলের ঘনিষ্ঠ সহযোগী এবং তার রহস্যভেদের কাহিনী ফলাও করে দৈনিক সত্যসেবক পত্রিকায় লিখি, সেহেতু কর্নেলের কথা মতো বাইরে বেরোলেই আমাকে লাইসেন্সড রিভলভার এবং কিছু বুলেট রাখতে হয়। কর্নেল বলেছিলেন, হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে রাত 11:30টায়। তাই 10:30টাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। 6 নম্বর প্ল্যাটফর্মের কাছে যেতেই একজন রেলওয়ে অফিসার কর্নেলকে নমস্কার, তার হাতে যেটা গুঁজে দিলেন সেটা আমারই টিকিট। কর্নেল পার্স বের করে টাকা মিটিয়ে দিলেন। তারপর বললেন, থ্যাঙ্কস রজত, তুমি জয়ন্তকে দেখতে চেয়েছিলে তো? এই সেই জয়ন্ত। ভদ্রলোক আমাকে নমস্কার করলেন। প্রতি নমস্কার করে আমি কর্নেলকে অনুসরণ করলাম, কারণ অবাক হয়ে দেখলুম কথাটা বলেই তিনি হন্তদন্ত হয়ে এগিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে বললুম, এখনো তো গাড়ি ছাড়ার সময়ই হয়নি, আপনি হঠাৎ ঘোড়দৌড় শুরু করলেন কেন? কর্নেল চাপা স্বরে বললেন, মহাবলী অকশন হাউসের মালিক সেই জগদীশ বাবুকে দূর থেকে লক্ষ্য করেছি। তিনি আমাদের দেখতে পেয়েছেন কিনা জানি না। হুইলার বুক স্টলের ওপাশে তিনি দাঁড়িয়ে আছেন, হাতে একটা ব্রিফকেস। বললুম, গিয়ে জিজ্ঞেস করলেই হয় তিনি যদুঘর যাচ্ছেন কিনা। কর্নেল ঠোঁটে আঙুল রেখে বললেন, এই থামের আড়ালে আমরা দাঁড়াই, দেখা যাক উনি আমাদের দেখতে পেয়েছেন কিনা। প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলুম, এই ট্রেনেই কি আমরা যাব? হ্যাঁ, তাছাড়া তুমি কি দেখতে পাচ্ছ না আমরা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছি? এই কামরাতেই আমরা যাব। তাহলে উঠে পড়া যাক। এক কাজ করো, তুমি উঠে গিয়ে 12 নম্বর কুপের একটা লোয়ার সিটে বসে পড়ো, আমি একটু পরে যাচ্ছি। তার মানে জগদীশ বাবু এই ট্রেনেই চাপছেন কিনা তা দেখতে চান। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, যা বললুম করো। তুমি ডান দিকে কাত হয়ে সবেগে পা ফেলে দরজায় উঠবে। তার কথা মতো আমি কামরায় উঠে গেলুম। তারপর 12 নম্বর কূপ খুঁজে নিয়ে বাঁ দিকে নিজের বার্থে জানালার কাছে বসলুম।
আমার একটা সুটকেস আর ব্যাগ সিটের তলায় ঢুকিয়ে রাখলো। তারপর জানালা দিয়ে কর্নেলকে খুঁজলো। তার পিঠের কিট ব্যাগটি যথারীতি আটা আছে এবং চেনের ফাঁক দিয়ে প্রজাপতি ধরা জালের লাঠির কিছু অংশ মাথা উঁচিয়ে আছে। ডান হাতে একটা গাবদা গোবদা ব্যাগ। তিনি হুইলার স্টলের দিকেই তাকিয়ে আছেন। মিনিট 5 পরে তিনি ট্রেনে উঠলেন। তারপর 12 নম্বর কূপে ঢুকে ডান দিকে লোয়ার বার্থে বসলেন। জিজ্ঞেস করলুম, জগদীশ বাবুকে কি এই ট্রেনে উঠতে দেখলেন? কর্নেল একটু হেসে বললেন, ভদ্রলোক কোটিপতি, বাড়িতে এবং অফিসে এয়ার কন্ডিশন ঘরে থাকেন, কাজে এই ট্রেনেও তিনি এসি কম্পার্টমেন্টে চেপে যাবেন, তাতে অস্বাভাবিক কিছু নেই। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে উনি এই ট্রেনেই দিল্লি যাচ্ছেন। হ্যাঁ, তাও যেতে পারেন, তবে যদুগড় স্টেশনে নেমে তুমিও একটু সতর্ক থেকো এবং চোখ খোলা রেখো। তার মানে আমাদের যেন তিনি দেখতে না পান, এই তো? কর্নেল আমার প্রশ্নে জবাব দিলেন না। মাইকে ঘোষণা করা হচ্ছিল ট্রেন ছাড়ার খবর। তারপরেই হুইসেল দিয়ে ট্রেনটা চলতে শুরু করল। সেই সময় কি একটা অস্বস্তি এবং আতঙ্ক আমাকে পেয়ে বসল। জগদীশ বাবু এই ট্রেনে যাচ্ছেন। যদুগড় স্টেশনে ট্রেনটা যখন থেমেছিল তখন ভোর 6:45 বাজে। কর্নেলের পিছনে সাবধানে নেমে বললুম, জগদীশ বাবু কি দেখতে পাচ্ছেন? কর্নেল ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপচাপ থাকতে বললেন। মাঝারি স্টেশনে কিন্তু ট্রেনটা দিল্লি যাবে বলেই বড্ড ভিড়। প্রায় আধ ঘন্টা সামনে টি স্টলের কাছে দাঁড়িয়ে দুজনে চা খেলুম। চা খেয়ে কর্নেল চুরুট ধরালেন। সেই চুরুট শেষ হওয়ার পর তবে তিনি পা বাড়ালেন। জগদীশ বাবুর কথা আর তাকে জিজ্ঞাসা করলুম না। গেটে গিয়ে দেখলুম কয়েকটা বাস আর অজস্র রিক্সা নিচের চত্বর থেকে সামনের রাস্তায় পৌঁছানোর জন্য যেন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। কিন্তু আমার অবাক লাগলো ঘন কুয়াশা দেখে। কুয়াশায় সবকিছু ঠেকে আছে, আর শীতের কথা বলার নয়। জিজ্ঞেস করলুম, আমরা কোন বাহনে চেপে যাব? একে একে সবগুলোই তো চলে গেল। ওই দেখো, একটা জিপ এগিয়ে আসছে। অবাক হয়ে বললুম, ওটা তো পুলিশের জিপ মনে হচ্ছে। কর্নেল কিছু বলার আগেই জিপটা এসে আমাদের কাছাকাছি থেমে গেল। তারপর একজন পুলিশ অফিসার জিপ থেকে নেমে কর্নেলকে সেলাম ঠুকে বললেন, একটু দেরি হয়ে গেল স্যার। কর্নেল সহাস্যে বললেন, মোটেও দেরি হয়নি। কর্নেল জিপের সামনে উঠলেন এবং পিছনের সিটে ওঠার জন্য আমাকে অনেক কসরত করতে হলো। পুলিশ অফিসার জিপে স্টার্ট দিয়ে বললেন, আমি কখনো আপনাকে সচক্ষে দেখিনি। আমার সৌভাগ্য যে আপনার সেবা করতে পারছি। কর্নেল জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় তো এখনো দিলেন না। স্যার, আমার নাম সাহেদ খান। আমার বাংলা কথা শুনে আপনি অবাক হতে পারেন। আসলে আমার বাবা ইউপির লোক আর মা কলকাতার বাঙালি মেয়ে। আমি কলকাতাতেই মানুষ হয়েছিলাম। কুয়াশায় চারিদিক ঢাকা থাকলেও আবছা দেখা যাচ্ছিল উঁচু নিচু নানা আকারের টিলা পাহাড়। চড়াই উতরাই হয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা একটা নদীর ব্রিজ পেরিয়ে গেলাম। নদীতে তত জল নেই। বালির চড়া আর কালো কালো পাথর দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে জিপ পায়ে একটা আঁকা বাঁকা রাস্তায় এগিয়ে গেল। মিনিট 5 মধ্যেই আমরা একটা বাংলোর সামনে পৌঁছে গেলাম। মিস্টার খান বললেন, এটা যদুগড়ের এক ব্যবসায়ী ভদ্রলোকের গেস্ট হাউস বলতে পারেন। এসপি সাহেবের মেসেজ পেয়েই ওসি মিস্টার জয়রাম পান্ডে এই বাংলোটাই আপনার জন্য ঠিক করেছেন। শুনেছি আপনি প্রকৃতির মধ্যে ঘুরতে ভালোবাসেন, তাই আমার ধারণা আপনার এখানে থাকতে ভালোই লাগবে। একটা টিলার গায়ে এই একতলা বাংলোতে ঢুকে আমার ভালোই লাগলো। বাংলোর চৌকিদার আমাদের জিনিসপত্র সব গুছিয়ে একটা ঘরে ঢোকালো। কর্নেল তখনও লনে দাঁড়িয়ে মিস্টার খানের সঙ্গে কথাবার্তা বলছিলেন। তারপর মিস্টার খান জিপ নিয়ে চলে গেলেন এবং কর্নেল এসে বাংলোয় ঢুকলেন। বললুম, কখনো দেখিনি আপনি রহস্যের সমাধানে পুলিশের অতিথি হয়েছেন। আমার মাথায় একটা ধাঁধা ঢুকে গেছে। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তুমি কি দেখোনি বরাবরই রহস্যের শেষ দৃশ্যে আমাকে পুলিশের সাহায্য নিতে হয়? চমকে উঠে বললুম, বলেন কি, আপনি বারিনবাবুর হত্যা রহস্যের শেষ দৃশ্যে পৌঁছে গেছেন, অথচ আমি আপনার পাশে থেকেও কিচ্ছু টের পেলাম না? কর্নেল পিঠের কিট ব্যাগ এবং গলায় ঝোলানো ক্যামেরা ও বাইনোকুলার খুলে টেবিলে রাখলেন। তারপর মাথার টুপি খুলে রেখে বললেন,
তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং একটু বুদ্ধি থাকলেই চারপাশে কি হচ্ছে টের পাওয়া যায়। না ডার্লিং, তোমার বুদ্ধিশুদ্ধি নেই মোটেই বলছি না, দৃষ্টিশক্তি এবং বুদ্ধি তোমার যথেষ্টই আছে, তবে তুমি তা খরচ করতে বড্ড আলসেমি করো। এই যে কিছুক্ষণের মধ্যেই বাংলোর চৌকিদার ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। কর্নেল তাকে হিন্দিতে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে সেলাম দিয়ে বলল, স্যার আমার নাম গয়ানাথ। তোমার বাড়ি যদুগড়ে? হ্যাঁ সাব। তুমি যদুগড়ের রাজবাড়ির কেয়ারটেকার মধুরবাবুকে চেনো? জি সাব, ওই বাবুকে আমি চিনতুম। 3 বছর আগে রাজবাড়ি থেকে তাকে কুমার বাহাদুর তাড়িয়ে দিয়েছিলেন। বলে সে একটু হেসে উঠল। তাজ্জব সাব, কাল বিকেলে সেই মধুর বাবুকে আবার দেখতে পেলাম। বাজারে এক ব্যবসায়ী আছে, তার টিভি ক্যামেরা এইসব জিনিসের কারবার। মধুর বাবু তার টেবিলের সামনে বসে চা খাচ্ছিলেন। তাহলে মধুর বাবু আবার যদুগড়ে ফিরেছেন? আপনি কি তাকে চেনেন সাব? হ্যাঁ চিনি। মধুর বাবুর নামে এখানে বদনাম আছে, কেউ তাকে বিশ্বাস করে না। কথাটা বলেই গয়নাথ চলে গেল। কফি খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আমি বাথরুম থেকে আসছি, ইতিমধ্যে যদি টেলিফোন বাজে তুমি ধরবে এবং একটু অপেক্ষা করতে বলবে। বলে তিনি বাথরুমে গিয়ে ঢুকলেন। মিনিট 10 পরে পোশাক বদলে তিনি ফিরে এলেন। বললুম, কেউ আপনাকে ফোন করেনি? কর্নেল বললেন, তাহলে আমি হালদার মশাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করব। নোটবই খুলে নম্বর দেখে তিনি ডায়াল করলেন। সারা পেয়ে বললেন, হ্যালো, আমি মিস্টার কে কে হালদারের সঙ্গে কথা বলতে চাই। কি হালদার মশাই, কেমন বুঝছেন? হ্যাঁ, আমরা এসে গেছি, ধরমচাঁদ লাখটিয়ার বাংলোতে উঠেছি, আপনি চলে আসুন। ততক্ষণে কুয়াশা সরে রোদ ফুটেছে। বাংলোর নিচে কিছুটা দূরে এই নদীটা দেখা যাচ্ছে। নদীর ওপারে আগাছার জঙ্গলের ভেতর বড় বড় কালো পাথর হাতির মতো দাঁড়িয়ে আছে। তার ওধারে ঘন শালবন। মিনিট 20 পরে সাইকেল রিক্সায় চেপে গোয়েন্দা প্রবর আবির্ভূত হলেন। কর্নেল বারান্দায় গিয়ে তাকে সম্ভাষণ করে ঘরে নিয়ে এলেন। ঘরে ঢুকে একটা চেয়ারে বসে হালদার মশাই চাপা স্বরে বললেন, আশ্চর্য খবর লইয়া আইছি। আমি বাংলোয় বারান্দায় বইয়া চা খাইতাছি, সেই সময়ই দেখলাম কলকাতার সেই জগদীশ বাবু একটা গাড়ি থিক্কা নামলেন। তারপর তিনি একটা বাড়ির বারান্দায় উঠলেন। গাড়িখান বাড়িটার পাশের গ্যারেজে গিয়ে ঢুকলো, কিন্তু আমার চোখ ছিল জগদীশ বাবুর দিকে। একটু পরে দরজা খুইলা এক ভদ্রলোক বাড়াইলেন। তারপর জগদীশ বাবুরে ঘরের ভেতর লইয়া গেলেন। সেই সময় বাংলোর চৌকিদার কইল, আমার টেলিফোন আছে। যাই হোক, ফোনে আপনার কথা শুই না এখানে আসবার সময় বাড়িটা লক্ষ্য করছি। গেটে ইংরেজিতে লেখা আছে মাতাজি ধাম, তার নিচে লেখা আছে হরদয়াল অগ্রওয়াল। আমি বলে উঠলুম, সেই হরদয়ালের বাড়ি যিনি স্মাগলিং করে পুলিশের হাতে ধরা পড়েছিলেন? কিন্তু এখন তো তিনি বেঁচে নেই, কাজেই হালদার মশাই যাকে দেখেছেন তিনি তার ছেলে রামদয়াল। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, আহ জয়ন্ত, হালদার মশাইকে কথা বলতে দাও। বকুনি খেয়ে চুপ করে গেল। হালদার মশাই বললেন, এবার মধুর বাবুর কথা শোনেন। কাইল সন্ধ্যায় উনি আমার কাছে আইসলেন। তিনি কইলেন, কুমার বাহাদুর জামাই রাজবাড়িতে তার থাকা পছন্দ করছেন, তাই তিনি তার এক বন্ধুর বাড়িতে থাকবেন। তারপর আপনারা এলে তিনি কলকাতায় ফিরে যাবেন। হ্যাঁ, আর একটা কথা, কাল দুপুরে আদিবাসীরা বুনো আলুর লতা খুঁজতে গিয়ে কি একটা দেবতার মূর্তি উদ্ধার করছে। সেই মূর্তি এখন। কর্নেল তার কথার উপর বললেন, পুলিশের জিম্মায়। হালদার মশাই হতভম্ব হয়ে বললেন, আপনি কেমনে জানলেন? পুলিশ সূত্রে জেনেছি। যাই হোক, এবারে আপনাকে একটু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিচ্ছি। আপনি আপনার বাংলো থেকে মাতাজি ধাম বাড়িটার দিকে লক্ষ্য রাখবেন। এবার যদি মধুরবাবুকে ওই বাড়িটার কাছে দেখতে পান, আপনি আমাকে টেলিফোনে উত্তর দেবেন। 1 মিনিট, বরং আপনি এখনই রাজবাড়িতে গিয়ে আগে খবর দিন মধুরবাবু নামে কেউ ওখানে আছেন কিনা।
জিজ্ঞেস করলে বলবেন মধুরবাবুর সঙ্গে আপনার চেনা জানা আছে। হালদার মশাই উঠে দাঁড়িয়ে বললেন, যাই গিয়া, তবে একটা কথা কর্নেল স্যার, রাজবাড়িতে যদি মধুরবাবু না থাকেন আমি কি মাতাজি ধামে এসে কারুকে জিগাইব? কর্নেল বললেন, ওহ না, আপনি শুধু লক্ষ্য রাখবেন বাড়িটার দিকে। হালদার মশাই যথারীতি সবেগে বেরিয়ে গেলেন। কর্নেল চৌকিদারকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট তৈরি করতে বলেছিলেন। ব্রেকফাস্টের পর কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। সাড়া পেয়ে বললেন, হ্যালো, মর্নিং, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। নমস্কার মিস্টার পান্ডে। না না, একেবারে রাজার হালে আছি। এবার শুনুন, আমি কিছুক্ষণ পরে রাজবাড়িতে কুমার বাহাদুরের সঙ্গে দেখা করতে যাব। একটা জরুরি কাজের কথা, তাই বলে নিই। আমি যেখান থেকেই হোক আপনাকে রিং করলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স নিয়ে পৌঁছানোর জন্য যেন তৈরি থাকবেন। হ্যাঁ, মিস্টার খানের কাছে শুনেছি লালবাজার পার্টি দুপুরে ট্রেনে এসে যাবেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই কেসটা কলকাতা এবং যদুগড় দুটো জায়গারই কেস। তবে ধরটা এখানকার, লেজটা কলকাতার। বলে কর্নেল হেসে উঠলেন। তারপর রিসিভার নামিয়ে রাখলেন। জিজ্ঞেস করলুম, এখনই কি বেরোচ্ছেন? হ্যাঁ, রেডি হয়ে নাও, আমরা পায়ে হেঁটেই যাব। রাজবাড়ির শর্টকাটে যাওয়া যায়। বলে তিনি তার সেই পেট মোটা ব্যাগ খুলে যা বের করলেন তা দেখে আমার অবাক হওয়ার কারণ ছিল না। বারিনবাবুর ব্রিফকেসে পাওয়া সেই 3টে ছবি তিনি সেই তোয়ালেতেই জড়িয়ে বাঁধলেন। তারপর সেটা বগল দাবা করে বললেন, চলো বেরোনো যাক। হালদার মশাইয়ের ফোন যখন পেলুম না তখন বোঝা যাচ্ছে তিনি মাতাজি ধামের কাছে মধুরবাবুকে দেখতে পাননি। এমনও হতে পারে রাজবাড়িতে গিয়েই আমরা হালদার মশাইয়ের দর্শন পাবো। বাংলার পাশ কাটিয়ে একটা সংকীর্ণ পায়ে চলা পথে কর্নেল হাঁটছিলেন। পথের দুধারে ঘন ঝোপ। আমরা যাচ্ছি উত্তর দিকে। বাঁ দিকে একটু দূরে ঘর বাড়ি চোখে পড়ে। তারপর পথের দুধারের ঘন গাছপালা আর কিছু দেখতে দিল না। মিনিট 10 হাঁটার পর কর্নেল থমকে দাঁড়ালেন। আসতে বললেন, আমরা রাজবাড়ির কাছে এসে পড়েছি। এবার তোমাকে কষ্ট করে ঝোপ ঝাড়ের ভেতর দিয়ে আমার সঙ্গে আসতে হবে। একটু পরে চোখে পড়লো উঁচু একটা বাউন্ডারি ওয়াল। জায়গায় জায়গায় ফাটল ধরেছে, ইটও বেরিয়ে গেছে। সেই পাঁচিলের সমান্তরালে পশ্চিম দিকে কিছুটা চলার পর খোলামালা একটা জায়গায় পৌঁছল। কর্নেল একটু হেসে বললেন, কুমার বাহাদুরকে চমকে দেওয়ার ইচ্ছা আছে। তাছাড়া সদর রাস্তায় বগলে এই মোচকাটা রাখা নিরাপদ মনে করিনি। চমকে উঠে জিজ্ঞেস করলুম, নিরাপদ মনে করেননি কেন? ভুলে যেও না জানতো, এই তোয়ালেটা এবং তার ভেতরের জিনিস এখানে কারো চেনা হতেই পারে। আরো অবাক হয়ে বললুম, এটা মধুরবাবু ছাড়া আর কে চিনবেন? কর্নেল আমার কথা জবাব না দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকল। আবার উত্তরে কিছুটা এগিয়ে গিয়ে বাউন্ডারি ওয়ালের শেষে একটা গেটের সামনে পৌঁছলাম। গেটের কাছে গাঁটটা গাঁটটা চেহারার হাফ প্যান্ট আর শার্ট পরা একটা লোক দাঁড়িয়ে ছিল। কর্নেলকে দেখা মাত্র সে সেলাম ঠুকে বলে উঠল, কর্নেল সাহেব, আপনি যে আসবেন তার খবর তো দেননি। খবর দিলে আপনাকে কষ্ট করে পায়ে হেঁটে আসতে হতো না। কর্নেল বললেন, কুমার বাহাদুর আছেন? হ্যাঁ কর্নেল সাহেব, আপনারা আসুন, আমি ওনাকে খবর দিচ্ছি। বিহার অঞ্চলে রাজা জমিদারদের রাজবাড়ি কর্নেলের সঙ্গগুণে অনেক দেখেছি। তবে এই রাজবাড়ি বেশ পরিচ্ছন্ন এবং দেশি বিদেশি ফুল এবং গুল্মে সাজানো। আমরা এগিয়ে কিছুটা গেছি। এমন সময় কর্নেলের মতোই বৃদ্ধ এবং প্রকাণ্ড চেহারার পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক গাড়ি বারান্দার ছাদে আবির্ভূত হলেন। তিনি বললেন, কি আশ্চর্য, আমি কি স্বপ্ন দেখছি? কর্নেল বললেন, না, হঠাৎই আমাকে চলে আসতে হলো, হাতে সময় কম, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেই বেরোতে হবে। গেটে দেখা সেই লোকটি আমাদের হলঘরের ভেতর দিয়ে দোতলায় নিয়ে গেল। চওড়া বারান্দায় একটা বেতের চেয়ার এবং টেবিল ছিল, সেখানে আমরা বসলুম। কুমার বাহাদুর বললেন, আপনার সঙ্গী এই যুবকটিকে দেখে আমার ধারণা ইনি সেই সাংবাদিক জয়ন্ত চৌধুরী। এরপর কর্নেল বগল দাবার তোয়ালে জড়ানো ছবিগুলো টেবিলে রেখে বললেন, দেখুন তো এগুলো চিনতে পারেন কিনা। তোয়ালে খুলে ছবিগুলো দেখা মাত্র কুমার বাহাদুর কর্নেলের হাত চেপে ধরে শিশুর মতো কেঁদে উঠলেন। আমি তো হতবাক। কর্নেল বললেন,
কুমার বাহাদুর, হাতে সময় খুব কম। এই ছবিগুলো আমি কিভাবে উদ্ধার করেছি যথাসময়ে জানতে পারবেন। এবার আর দুটো হারানো জিনিস আপনাকে ফিরিয়ে দিচ্ছি। বলে উনি জ্যাকেটের ভেতর পকেট থেকে সেই প্রাচীন বৌদ্ধ সিলটা এবং ভাঁজ করা ম্যাপটা তার হাতে তুলে দিলেন। কুমার বাহাদুর সিল এবং ম্যাপটা দু হাতে নিয়ে কপালে ঠেকিয়ে বললেন, সত্যি আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়, আপনাদের জাদুঘর থেকে এই ছবি এবং সিল হারানোর কথা আপনার কলকাতার বেআইন মশাইয়ের কাছে শুনেছি, কিন্তু তার আগেই দৈবাৎ এগুলো আমার হস্তগত হয়েছিল। তাই দেরি না করে আপনার হারানো জিনিস আমি ফেরত দিতে এসেছি। কুমার বাহাদুর চোখ মুছে বললেন, আমার মেয়ে জামাই আজ পাটনা গেছে, ওরা ফিরবে কয়েকদিন পরে। ওরা থাকলে খুবই আনন্দ পেত। কর্নেল চাপা স্বরে বললেন, মধুরবাবু ফিরে এসেছেন শুনলাম, কোথায় তিনি? কাল পাটনা যাওয়ার আগে জামাই মধুরকে দেখে খুব চটে গিয়েছিল। সে বলে গেছে ওই লোকটাকে যেন আমি আর আশ্রয় না দিই। কিন্তু কি করব বলুন? মধুর এসে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইল, তারপর বলল জাদুঘরের হারানো জিনিস আমি নাকি শিগগির ফিরে পাবো। তাই তো পেলাম দেখছি, আমার অবাক লাগছে। কর্নেল বললেন, এবার একটা গুরুত্বপূর্ণ গোপন কথা আছে, কিন্তু এখানে নয়, সেটা আপনার ঘরে বলতে চাই। কুমার বাহাদুর তখনই বারান্দা ধরে এগিয়ে গেলেন। আমরা তাকে অনুসরণ করলাম। লক্ষ্য করলাম তার হাতে একটা চাবির গোছা আছে। একটা ঘরের পর্দা সরিয়ে তালা খুললেন, তারপর বললেন, আসুন। ঘরে ঢুকে কর্নেল বললেন, দরজাটা বন্ধ করে দিচ্ছি। তারপর কুমার বাহাদুর এবং আমরা একটা টেবিল ঘিরে বসলুম। কুমার বাহাদুর ছবিগুলো, ব্রোঞ্জের সিল এবং ম্যাপটা টেবিলে রাখলেন। কর্নেল চাপা স্বরে বললেন, আপনি কি ছবিগুলোর ফ্রেম এবং পিছন দিকটা লক্ষ্য করেছেন? কুমার বাহাদুর একটা ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, ফ্রেম তো তেমনই আছে, কিন্তু পিছনের দিকটা দেখে কি আপনার খটকা লাগছে না? এবার কুমার বাহাদুর বলে উঠলেন, কি আশ্চর্য, পিছনের দিকটাই নতুন করে কাগজ ছাঁটা হয়েছে। ছবিগুলো কি কেউ খুলেছিল? কর্নেল বললেন, আমিই খুলেছিলাম, কারণ বহু বছর আগের বাঁধানো ছবির পিছন দিকটা দেখে সন্দেহ হয়েছিল। পিছনগুলো কেউ খুলেছে। এবার কুমার বাহাদুর উত্তেজিতভাবে বললেন, ছবি খোলার কারণ কি? কারণ ছবিচোর জানতো এই 3টে ছবির ভেতরেই বহুমূল্য রত্ন লুকানো আছে। আমি দেখাচ্ছি। ভেতরে এই দেখুন, 2টো করে পুরানো পিসবোর্ড আছে। আতস কাছে দেখেছি 2টো পিসবোর্ডের মধ্যে আবছা নকশা কাটা কোনো জিনিসের ছাপ পড়েছে। কুমার বাহাদুর চমকে উঠে বললেন, তাহলে এর ভেতর মূল্যবান রত্ন লুকানো ছিল? ছিল, সেগুলো ছবিচোর হাতিয়ে নিয়ে নতুন করে পিছনে কাগজ এঁটে রেখেছিল। ব্রোঞ্জ সিল আর নকশা নিয়ে তার মাথা ব্যথা থাকার কথা নয়। 3খানা বহুমূল্য নকশাদার হালকা পাতের অলংকার পেয়েই সে খুশি হয়েছিল। যাই হোক, আর কোনো কথা নয়, আমি একবার টেলিফোন করব। কুমার বাহাদুর টেলিফোন দেখিয়ে দিতেই কর্নেল রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর বললেন, হালদার মশাই, কি খবর বলুন? কতক্ষণ আগে? এই মাত্র। ঠিক আছে, আপনি এসে বাড়িটার কাছাকাছি কোনো জায়গায় দাঁড়ান, যেখান থেকে ও বাড়ির কেউ আপনাকে দেখতে পাবে না। কর্নেল আবার ডায়াল করলেন, তারপর বললেন, মিস্টার পান্ডে, আপনারা তৈরি আছেন তো? তাহলে এখনই বেরিয়ে পড়ুন এবং রামদয়াল অগ্রওয়ালের বাড়ি মাতাজি ধাম চারিদিক থেকে ঘিরে ফেলুন। আমি এখনই বেরোচ্ছি। কুমার বাহাদুর কান ভরে শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেব, কি ব্যাপার, বলতে আপত্তি আছে? কর্নেল হেসে বললেন, আপাতত আছে, কারণ আমার এই অভিযান সার্থক হবে কিনা নিশ্চিত নই। আপনি অপেক্ষা করুন, যথাসময়ে এসে আপনাকে সব বলবো। কর্নেল ঘরের দরজা খুলে বেরোলেন। আমি তাকে অনুসরণ করলুম। সিঁড়ির মাথায় গিয়ে একবার ঘুরে দেখলুম কুমার বাহাদুর দরজার বাইরে হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা গেটের কাছাকাছি পৌঁছেছি এমন সময় পাশের একতলা ঘর থেকে সেই হাফ প্যান্ট পরা লোকটি সেলাম ঠুকে বলল, এখনই চলে যাচ্ছেন কর্নেল সাহেব? কর্নেল বললেন, মোহনলাল, আমরা আবার আসবো। সেই সময়ই নিচের রাস্তার 2টো পুলিশের জিপ এবং একটা কালো রঙের প্রিজন ভ্যান ঝড়ের বেগে দক্ষিণ দিকে এগিয়ে গেল। কর্নেল বললেন, চলো জয়ন্ত, আমরা এবার শর্টকাটে না গিয়ে সদর রাস্তা দিয়ে হেঁটে যাই। রাস্তাটা চড়াইয়ের দিকে উঠেছে।
মিনিট 10 হাঁটার পর সমতল রাস্তায় পৌঁছে দেখলুম বাঁদিকে মাতাজি ধামের সামনে পুলিশের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে এবং রাইফেল হাতে নিয়ে পুলিশ বাহিনী বাড়িটা ঘিরে রেখেছে। একটু তফাতে হালদার মশাই দাঁড়িয়ে আছেন। আমাদের দেখেই হন্তদন্ত এগিয়ে এলেন। তারপর চাপা স্বরে কর্নেলকে বললেন, এখনই জাল ফেলাইয়া তো দিলেন, কোন মাছটারে ধরবেন বুঝতে পারতাছি না। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনার কথা শুনেই জাল ফেলেছি, আসুন দেখি কি অবস্থা। হালদার মশাই কি বলতে গিয়ে চুপ করে গেলেন। একদিকে আমি তো এবারে হতবুদ্ধি হয়ে পড়েছি, কিছু বোঝার শক্তি যেন হারিয়ে গেছে। আমাদের দেখে সেই SI মিস্টার শাহেদ খান চাপা হেসে বললেন, কর্নেল সাহেবের অলৌকিক ক্ষমতা দেখে আমি বিস্মিত হয়েছি। কর্নেল বারান্দায় উঠে শুধু বললেন, অর্থাৎ আমার টাইমিং সেন্স কাজে লেগে গেছে। প্রথম ঘরটা বসবার ঘর। সেই ঘরে দুজন সশস্ত্র কনস্টেবল ছাড়া আর কেউ নেই। শাহেদ খান ভেতরের ঘরের দরজার পর্দা তুলে বললেন, স্যার, কর্নেল সাহেবরা এসে গেছেন। ভেতর থেকে গম্ভীর কণ্ঠস্বরে কেউ ডাকলেন, আসুন কর্নেল সাহেব। কর্নেল, তার পিছনে আমি এবং হালদার মশাই ঢুকে দেখি এটা যেন একটা গোডাউন। ঘরের এখানে ওখানে স্তূপাকৃতি প্রকাণ্ড সব প্যাকেট সাজানো এবং এক কোণে জানালার ধারে ছোট্ট সোফা সেটে বসে আছেন জগদীশ প্রসাদ, একজন ভুঁড়িওয়ালা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, এবং আমাদের সুপরিচিত সেই মধুর কৃষ্ণ মুখুজ্জে মশাই। সেন্টার টেবিলে খবরের কাগজ ছড়িয়ে রেখে তার উপরে সূক্ষ্ম নকশা কাটা অর্ধবৃত্তাকার মুকুটের মতো গড়নের 3টে জিনিস, প্রত্যেকটিতে নানা রঙের রত্ন খচিত আছে। তার উপর আলো পড়ে আমার চোখ যেন ঝলসে যাচ্ছিল। আরো একটা জিনিস দেখতে পেলুম, টেবিলের একপাশে একটা ব্রিফকেস খুলে রাখা হয়েছে, সেটা নোটে ভর্তি। হালদার মশাই আমার কানে কানে বললেন, কি কারবার দেখছেন? কর্নেল সোফার কাছে গিয়ে বললেন, মিস্টার পান্ডে একেবারে ঠিক সময় এসে পড়েছিলেন দেখছি। দৈত্যাকৃতি মিস্টার পান্ডের ডান হাতে রিভলভার ছিল। উনি সেটা বাঁ হাতে নিয়ে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করলেন। তারপর বললেন, দরজা ভেঙে ঢুকতে হয়নি, কারণ এই 3 ঘুঘু ব্যাটার ছেলে ভেবেছিল বাইরের ঘরের দরজা খোলা রাখলে সন্দেহ হবে না যে ঘরের ভেতরে কিছু হচ্ছে। মিস্টার পান্ডে ছাড়া ঘরে সশস্ত্র 2জন পুলিশ অফিসার হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়েছিলেন। কয়েকজন সাদা পোশাকের পুলিশও দেখতে পেলুম। বুঝলুম তারা স্পেশাল ব্রাঞ্চের লোক। তারপরেই দেখলাম মধুরবাবু হাউমাউ করে কেঁদে উঠেছেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছু জানি না কর্নেল সাহেব, রাজবাড়িতে আমার জায়গা হবে না দেখে আমি রামদয়ালজির কাছে একটা চাকরির আশায় এসেছিলাম। কর্নেল একটু হেসে বললেন, আপনার মতো ধূর্ত মানুষ আমি এ যাবৎকাল দেখিনি। আমাকে একটা অদ্ভুত গল্প বলে আপনি যে নাটকের সূত্রপাত করেছিলেন তা কোথায় পৌঁছবে আমি জানতে পেরেছিলাম বারিনবাবুর হাতে মুঠোয় কাঁচা পাকা এক গোছা চুল থাকার কথা শুনে। হালদার মশাই বলে উঠলেন, হ্যাঁ, কি কইলেন? কাঁচা পাকা চুল? হ্যাঁ হালদার মশাই, মধুরবাবুর মাথা লক্ষ্য করে দেখুন। উনি যেদিন আমার কাছে যান সেদিন আমার চোখে পড়েছিল ওর মাথায় সদ্য ছাঁটা ছোট ছোট চুলে। আপনারা জানেন মধুরবাবু খুব শৌখিন মানুষ ছিলেন। তাকে কুমার বাহাদুর ঠাট্টা করে বাবুর বাবু বলতেন। তাছাড়া আমিও ওকে যখন প্রথম দেখেছিলাম তখন ওর মাথায় ছিল টেরিকাটা ঝাঁকড়া চুল। মিস্টার পান্ডে বললেন, কলকাতার এই জগদীশ বাবুর ব্রিফকেস থেকে আমরা একটা রিভলভার উদ্ধার করেছি, মনে হচ্ছে সেটাই মার্ডার ওয়েপন। লালবাজার থেকে আমাকে বারিন সিনহা নামে এক ভদ্রলোকের শোচনীয় হত্যাকাণ্ডের কেস হিস্ট্রি রেডিও মেসেজে পাঠানো হয়েছে। কর্নেল বললেন, লালবাজারের ডিটেকটিভরা সদল বলে দুপুরের মধ্যেই এসে পড়বেন। তাদের হাতে এই 3 জনকেই আপনারা হয়তো তুলে দেবেন। দেব, কিন্তু এই কয়েক লাখ টাকার 3টে রত্নখচিত সোনার মুকুট কোথায় এবং কে দেখতে পেয়ে চুরি করেছিল? আপাতত সংক্ষেপে বলি, এই মধুর মুখুজ্জে ছিল এখানকার রাজবাড়ির কেয়ারটেকার। তার বাবাও ছিলেন রাজ এস্টেটের ম্যানেজার। পুরুষানুক্রমে এ বাড়িতে থাকার দরুন মধুরবাবু জানতে পেরেছিল কুমার বাহাদুরের পূর্বপুরুষদের 3টি বাঁধান্য ছবির পিছন দিকে সাবধানে এই 3টি রত্নখচিত মুকুট লুকানো ছিল। মধুর কৃষ্ণ রাজবাড়ি থেকে সেগুলো হাতিয়ে এই জিনিসগুলো সরিয়ে ফেলেছিল।
এবং ছবির পেছনে নতুন করে কাগজ এঁটে দিয়েছিল। তাই প্রথম দিনেই ওর কাটা চুল এবং সেই নতুন করে আঁটা কাগজ আমার মনে সন্দেহ জাগিয়েছিল। এরপর মধুর কৃষ্ণ প্রথমে বারিনের সঙ্গে, তারপর জগদীশ প্রসাদের সঙ্গে এগুলো নিয়ে দরাদরি শুরু করে। এই অবশ্য আমার অনুমান। তারপর জগদীশ আর মধুর কৃষ্ণ দুজনে কেন বারিন সিনহাকে খুন করলো তাও আমার কাছে স্পষ্ট। এই মুকুটগুলোর দাম বাজার দরে এত বেশি টাকা যে বারিনের পক্ষে তা কেনা সম্ভব ছিল না। তার চেয়ে বড় কথা, বারিন বেঁচে থাকলে তাকেও সামান বখরা দিতে হবে। অতএব তাকে শেষ করে ফেলাই উচিত। এরপর মধুর কৃষ্ণ খুব ভয় পেয়েছিল, কারণ জগদীশ প্রসাদ এরপর তাকে হয়তো মেরে ফেলবে। তাই নিজের প্রাণ রক্ষার জন্য সে একটা ব্রিফ কেসে শুধু ছবিগুলো আর দু একটা জিনিস ভরে আমার কাছে নিয়ে গিয়ে একটা গপ্প ফেদে আসলে আমার কাছেই আশ্রয় চেয়েছিল। সে জানে আমি তার গল্পটা শোনার পর তাকে আশ্রয় দেব। যাই হোক, সে রত্নগুলো নিজের কাছে লুকিয়ে রেখে আমার কথা মতো প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারের সঙ্গে জাদুঘরে এসেছিল। এটা কিন্তু আমারই একটা চাল। শেষ পর্যন্ত সে এখানে এসে সাধু সেজে রাজবাড়িতে থাকার ব্যবস্থা করে নিশ্চয়ই কোটিপতি স্মাগলার এই রামদয়ালের কাছে রত্ন বেচতে চাইবে। এটা আমি অনুমান করেছিলাম। মিস্টার পান্ডে জগদীশ প্রসাদকে দেখিয়ে বললেন, কিন্তু এই ভদ্রলোক কিভাবে জানলেন যে মধুরবাবু এখানে এসে রামদয়ালের দ্বারস্থ হবে? কর্নেল বললেন, আমার অনুমান জগদীশ প্রসাদের হাত থেকে বাঁচতে মধুর কৃষ্ণ অনেক ভেবে তাকেও বখরা দিতে চেয়েছিল। দেখা যাচ্ছে এদের তিনজনের মধ্যেই একটা যোগাযোগ হয়ে যায় এবং ঠিক সময়ে জগদীশ তার বখরা নিতে এখানে এসে পড়ে। আজকাল টেলিফোনের উন্নতির যুগে পরস্পর যে যেখানেই থাকুক যোগাযোগ করা কঠিন কিছু নয়। মিস্টার পান্ডে বললেন, সব কথা আমি এই 3 ব্যাটার ছেলের মুখ থেকে বের করে নেব। আমার নাম জয়রাম পান্ডে। আমি যে কি তা অন্তত এই রামদয়াল অগ্রওয়াল ইতিমধ্যেই ভালোই জেনে গেছে। কর্নেল বললেন, তাহলে আপনার বমাল আসামিদের নিয়ে থানায় চলে যান। লালবাজারের লোকেরা এসে পড়লেই আইনত যে ব্যবস্থা করা উচিত তা করবেন। এই বলে কর্নেল সবে ঘুরেছেন, হালদার মশাই হঠাৎ উত্তেজিত হয়ে কয়েক পা বাড়িয়ে মধুরবাবুর মাথার একটা জায়গার চুল সরিয়ে দেখালেন। তারপর বললেন, দেখছেন বাঁ কানের পাশে একটুখানি জায়গা লাল হইয়া আছে। এই জায়গাটা কাল দুপুরে হঠাৎ আমার চোখে পড়ছিল। জিগাইলাম, পোড়া হয়েছে নাকি মধুরবাবু? মধুরবাবু সেইখানে হাত বুলাইয়া কইলেন, কি একটা হয়েছিল, আমি চুলকাইয়া দিছিলাম, কে জানে সেপটিক না হয়। বলে হালদার মশাই খি খি করে হাসতে হাসতে কর্নেলকে অনুসরণ করলেন। আমরা তিনজনে মাতাজি ধাম থেকে বেরিয়ে যে বাংলোয় কর্নেল ও আমি উঠেছি সেখানে গেলুম। কর্নেল চৌকিদারকে বললেন, একজন গেস্ট আছে, কোনো অসুবিধা হবে না তো? চৌকিদার বলল, কোনো অসুবিধা হবে না স্যার, শুধু হুকুম করুন কখন আপনারা লাঞ্চ খাবেন। কর্নেল ঘড়ি দেখে বললেন, ঠিক একটাই আমরা খেয়ে নেব, তবে আপাতত তুমি আমাদের 3 পেয়ালা কফি এনে দাও। কিছুক্ষণ পরে চৌকিদার কফি দিয়ে গেল। কফি খেতে খেতে গোয়েন্দা প্রবর বললেন, একটা কথা বুঝতে পারতাছি না কর্নেল সাহেব। হ্যাঁ, আপনি কথাটা তখন মিস্টার পান্ডেরে কইছিলেন বটে, কিন্তু আমি বুঝি নাই। কর্নেল জিজ্ঞেস করলেন, বলুন হালদার মশাই, মধুরবাবু মিথ্যা একখান গল্প কইয়া আপনার কাছে গেছিল কেন? সে তো ওই রত্নগুলি হাতাইয়া বাকি সব জিনিস নষ্ট কইরা ফেলতে পারত, কিন্তু তা না কইরা সে আপনার কাছে গেল কেন? কর্নেল একটু হেসে বললেন, জগদীশ বাবুর ভয়ে। এবার কোন যখন সে বারিন বাবুর কাছে গিয়াছিল তখনই কি জগদীশ বাবু বারিন বাবুকে খুন করেন? হ্যাঁ, তাহলে বারিন বাবু জগদীশ বাবুর চুল না ধইরা মধুর বাবুর চুল ধরলেন কেন? দৃশ্যটা আমি মনে মনে সাজিয়েছি। শুক্রবার রাত্রে 3 স্যাঙাতে মিলে মধুরবাবু চুরি করা রত্ন নিয়ে আলোচনা করছি। ধরা যাক 3 জনেই ঠিক করে রত্নগুলো জাদুঘরে গিয়ে রামদয়ালের কাছে বিক্রির প্রস্তাব করা হবে, কারণ 3 জনেই রামদয়ালকে চেনে। জগদীশ বাবু যে চিনত তা তো আমরা এখন জানি। এখানে এসে তার বাড়িতেই জগদীশ বাবু ঢুকেছিল। যাই হোক, এবার সেই দৃশ্যের কথায় আসি। কথাবার্তা শেষ হওয়ার পর মধুরবাবু উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়িয়েছেন।
এমন সময়েই জগদীশবাবু মধুরবাবুর চক্রান্ত অনুসারে আচমকা এগিয়ে এসে বারিন সিনহার কপালে রিভলভার ঠেকিয়ে গুলি করেন। আচমকা আক্রান্ত হওয়ার মুখে মানুষ সহজাত বোধে যা করে, বারিনবাবু ঠিক তাই করেছিল। হাত বাড়িয়ে জগদীশবাবু চুল ধরতে গিয়ে মধুরবাবুর মাথাটা হাতের কাছে পেয়েছিল, তাই সে মধুরবাবুরই একগোছা চুল ছিঁড়ে নেয়। আমি জিজ্ঞেস করলুম, আপনি তাহলে একেবারে প্রথম থেকেই মধুরবাবুকেই সন্দেহ করেছিলেন? সে তো আগেই বলেছি। মধুরবাবুর মাথার চুল ছাঁটা দেখে আমার অবাক লেগেছিল। যখন অবাক লেগেছিল তখন অবশ্য তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পরে মধুরবাবু যখন বলল বাড়ির নামে তার এক বন্ধু খুন হয়েছে, সে নাকি ব্রিফকেস দিয়েছিল, তার হাতের মুঠোয় এক গোছা কাঁচা পাকা চুল আছে। জয়ন্ত, খুনি যত ধূর্তই হোক, এইভাবে একটা বেফাঁস কথা বলে ফেলে কিংবা তার ধরা পড়ার কোনো সূত্র নিজের অজান্তে রেখে দেয়। একটু চিন্তা করো জয়ন্ত, ভিকটিমের হাতে কাঁচা পাকা চুল থাকার কথাটা বলে মধুরকৃষ্ণ কি বোকামি করেনি? আসলে সে বারিনবাবুর হত্যাকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে মুখ ফসকে কথাটা বলে ফেলেছিল। হালদার মশাই ততক্ষণে কফি শেষ করেছেন। একটি নস্যি নিয়ে বললেন, আমরা কি আই জাদুঘরে থাকবো? কর্নেল সহাস্যে বললেন, নিশ্চয়ই থাকবো, আর এই সুযোগে আপনাকে আর জয়ন্তকে রাজবাড়ির বিস্ময়কর পাতাল জাদুঘর দেখাবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।